ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো এবং তোমাদের জন্য আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। যে টপিকটা তোমাদের কাছে খুবই নতুন এবং তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 6 উঠছ। যদিও তোমাদের ক্লাস 6 এর বছরটা অনেক ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে গেছে এবং তোমরা একবার অর্ধবার্ষিক পরীক্ষাটা তোমরা একভাবে দিয়েছো এবং বার্ষিক পরীক্ষাটা তোমাদেরকে আরেকভাবে দিতে হবে। তো তোমাদের যাতে কাজগুলো সহজ হয় এবং তোমরা পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো, সেজন্য আমরা তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসছি। এবং এই ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের একটা পয়েন্টটি থেকে যে তোমাদের পরীক্ষার যে কোশ্চেনটা আসবে সেটা 3 নম্বর যে কোশ্চেনটা, একটা পয়েম দেওয়া থাকবে বা একটা কবিতা দেওয়া থাকবে। সেই কবিতা থেকে যে আনসারটা দিতে হবে সেটা তোমাদের এখানে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। শুরুতে যেটা বলতে হয় যে তোমরা ছোটবেলা থেকে অনেক কবিতা পড়ে আসছো, ইংরেজি কবিতা পড়ে আসছো, বাংলা কবিতা পড়ে আসছো, বাংলা কবিতা বেশি পড়ে আসছো, ইংরেজি কবিতা হয়তো বা তোমাদের ইংরেজি বইয়ের ভিতরে পড়ে আসছো, ইংলিশ ফর টুডে বইয়ের ভিতরে পড়ে আসছো। তো এখানে একটা ইংরেজি কবিতা দেওয়া আছে, সেরকম একটা ইংরেজি কবিতা। এই কবিতাটা তোমাদেরকে আগে বুঝতে হবে, তারপর সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো আনসার দিতে হবে। তো দেখো কি বলছে কবিতাটাতে। বলছে দ্য ব্রেভ লিটল এক্সপ্লোরার। ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে কি সাহসী। লিটল মানে কি ছোট, তোমাদের মতো ছোট মানুষ, ছোট একজন সাহসী বালকের কথা বলতেছে। এক্সপ্লোরার, এক্সপ্লোরার মানে হচ্ছে ট্রাভেলার বা ভ্রমণকারী, যে ভ্রমণ করে, যে বিভিন্ন জায়গায় যায়, ঘুরে দেখে, এটা হচ্ছে এক্সপ্লোরার বলে অথবা ট্রাভেলার বলে বা ভ্রমণকারী বলে। ঠিক আছে? তো আমরা এরকম একজন ছোট্ট সাহসী একজন এক্সপ্লোরার কথা বলতেছি, একজন ভ্রমণকারীর কথা বলতেছি, যে তোমাদেরই বয়সে হয়তো বা। তার কথা কি বলা হচ্ছে সেটা তোমরা একটু দেখি, আমরা একসাথে দেখার চেষ্টা করি। বলছে যে once there was a little boy, এককালে একজন ছোট বালক ছিল, ছোট বালক, and his name was Brave Roy, এবং তার নাম ছিল সাহসী রায়। রয় মানে কি? রয় মানে হচ্ছে রায় বা রয়, তোমরা যেটাই বলতে পারো, নাম যেটাই হোক। সাধারণত আমরা ভারতীয় উপমহাদেশে আমাদের এই ইংরেজরা আমাদের রায়, রায় যেটা তোমাদের যে হিন্দুদের নাম থাকে না রায়, সে রায়টাকে তারা ROY, রয় লিখতো। ঠিক আছে? এটা রয়, তার নাম ব্রেভ রয় বা ব্রেভ রায়, সাহসী রায়। হি সেট অফ টু দ্য ফরেস্ট ডিপ। সেট অফ, সেট অফ মানে ভ্রমণ করার জন্য যাত্রা করা, শুরু করা। সেট অফ, সেট অফ করছে কোথায় করছে? টু দ্য ফরেস্ট ডিপ, টু দ্য ফরেস্ট। ফরেস্ট মানে বন, বনের দিকে যাত্রা করছে। বনটা কিরকম ছিল? বনটা ছিল খুবই ডিপ, খুবই গভীর একটা জঙ্গল ছিল সেটা। আমি সেই গভীর জঙ্গলের দিকে কে যাত্রা করছে? আমাদের যে ব্রেভ রয় আছে, সেই ব্রেভ রয় সে এখানে যাত্রাটা শুরু করছে। তারপরে কি বলছে দেখো, হোয়ার সিক্রেটস এন্ড ওয়ান্ডার্স লিভ। এই যে বনটা আছে, বনটার ভিতর সিক্রেট, সিক্রেটস মানে কি? গোপনীয় অনেক জিনিস আছে, মানে অনেক ধন রত্ন সেখানে লুকিয়ে আছে, অনেক গোপন গোপন জিনিস সেখানে আছে। আর কি আছে সেখানে? সেখানে আছে ওয়ান্ডার্স লিভ। ওয়ান্ডার্স, ওয়ান্ডার্স মানে অনেক আশ্চর্যজনক জিনিস সেখানে লুকিয়ে আছে। বনের জঙ্গল সাধারণত অনেক জিনিস লুকিয়ে থাকে সাধারণত। এই যার কারণে আমরা সেখানে যাই, অ্যাডভেঞ্চার করতে যাই, যে আমরা তোমাদের জন্য পাহাড়ে যাই বা তোমার বিভিন্ন সুন্দরবন দেখতে যাই আমরা সাধারণত। ঠিক আছে? সুন্দরবন যে যে আমরা যাই সেটাও একটা বন, এবং সেখানে অনেক ওয়ান্ডার লুকিয়ে আছে, অনেক একটা অ্যাডভেঞ্চারাস একটা ফিল আছে, সেগুলো সেখানে লুকিয়ে আছে। এখানে এরকম একটা বন, সেটা সেখানে অনেক ওয়ান্ডার লুকিয়ে আছে, অনেক সিক্রেট সেখানে লুকিয়ে আছে, অনেক গোপনীয়তা সেখানে লুকিয়ে আছে। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক এন্ড হোয়াইট। ফরেস্টটা কিরকম ছিল? খুবই অন্ধকার ছিল, খুবই অন্ধকার। সেখানে ঘন ঘন গাছপালা, যেখানে ঘন গাছপালা থাকে সেখানে তো অন্ধকারই হয়, সূর্যের আলো যেতে পারে না। ওই ফরেস্টটাও ছিল, বনটাও ছিল কিরকম? ডার্ক ছিল, এবং সেটা ছিল কিরকম? ওয়াইড, বিস্তৃত, খুবই প্রশস্ত, খুবই বিরাট জায়গা জুড়ে সেটা বিস্তৃত ছিল। অ্যামাজন জঙ্গলের মতো। অ্যামাজন জঙ্গল যেরকম পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, বড় বন, বা সুন্দরবনটাও আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। তো সেটা ম্যানগ্রোভ বনভূমি। সেটা আবার এখন ব্যাখ্যা করাটা উচিত হবে না। ম্যানগ্রোভ মানে তোমার সমুদ্র পাড়ে যে সকল বনভূমি থাকে সাধারণত, সেগুলোকে আমরা ম্যানগ্রোভ বলতে পারি। যেখানে তোমার ওই যে শ্বাসমূল থাকে বা এই ধরনের গাছপালাগুলো জন্মে, সুন্দরী গাছ জন্মে, সেখানে আমরা সুন্দরবন বলি এটাকে। শ্বাসমূল থাকে বা এই ধরনের গাছপালাগুলো থাকে, তখন সেটাকে আমরা বলি ম্যানগ্রোভ বনভূমি। যাই হোক, এটা একটা বনের কথা বলছে। সেটা অ্যামাজন হইতে পারে, সুন্দরবন হইতে পারে, যে অন্য যে কোনো বন হইতে পারে। ঠিক আছে? তো দেখো, এটা বলছে
বাট ব্রেভ বয় ওয়ার্ক উইথ প্রাইড। বনটা ছিল অনেক গভীর, অনেক অন্ধকার, অনেক বড় একটা বন ছিল, সেখানে অনেক সিক্রেট, অনেক ওয়ান্ডার ছিল জবুকে। তারপরে আমাদের যেই ব্রেভ রয়, যে হচ্ছে এই এক্সপ্লোরটা করতে যাচ্ছে, যে হচ্ছে এই ভ্রমণটা করতে যাচ্ছে, সে খুব সাহসের সাথে কি করছে, খুব সাহসী ছিল সে। এবং ব্রেভ রয় কি করছে, সে হচ্ছে খুব সাহসের সাথে সেখানে বনটাকে হেঁটে হেঁটে যাইতেছে, ঠিক আছে, হেঁটে হেঁটে যাইতেছে। আচ্ছা, এবং হচ্ছে বনের ভিতর দিয়ে সে যাইতেছে, কোনো ভয় পাইতেছে না, একলা যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা বলছে যে হি ফাউন্ড এ কেভ সো ডার্ক এন্ড কোল্ড। হি ফাউন্ড এ কেভ, কেভ মানে হচ্ছে গুহা। ওই যে গুহাগুলো থাকে না পাহাড়ের মধ্যে, যেমন মাটির ভিতরে একটা গুহা থাকে, সেখানে হয়তো সাপ থাকতে পারে, কিংবা তোমার অনেক সিংহ টিংহ এগুলো হচ্ছে তারা হচ্ছে গুহার ভিতর থাকে, এরকম গুহা। তোমরা হচ্ছে যারা হচ্ছে তোমার খাগড়াছড়ি গেছো, তারা হচ্ছে আউটিয়া গুহায় তোমরা হচ্ছে গেছো, তো আউটিয়া গুহার মধ্যে এরকম একটা গুহা আর কি। তো যেটা হচ্ছে মাটির ভিতর দিয়ে থাকে, এবং সেখানে হচ্ছে খালি জায়গা থাকে মাটির ভিতর দিয়ে, সেখানে হচ্ছে অনেক কিছু বসবাস করে বা অনেকে থাকে, অনেক জন্তু বা প্রাণী থাকে। সেরকম একটি গুহা সে দেখতে পাইছে, কেভ দেখতে পাইছে, এবং সেই কেভটা ছিল খুবই ডার্ক এবং খুবই কোল্ড। সেখানে খুব অন্ধকার ছিল সেই কেভটা, এবং সেখানে খুব ঠান্ডা ছিল। আচ্ছা, and inside treasures of gold। আচ্ছা, এবং সেই যে তোমার যে কেভটা ছিল, যে গুহাটা ছিল, সেই গুহাটার ভিতর কিন্তু অনেক স্বর্ণের যে সম্পদ, স্বর্ণের যে লুকায়িত সম্পদ, স্বর্ণ মানে অনেক স্বর্ণ ছিল, অনেক ট্রেজার। ট্রেজার মানে কি সম্পদ, লুকায়িত সম্পদ যেটা। আর হচ্ছে তোমার এই স্বর্ণ লুকায়িত সম্পদটা কিছু, সেটা হচ্ছে অনেক স্বর্ণ ছিল, অনেক বেশি স্বর্ণ ছিল। স্বর্ণ অনেক দামি একটা জিনিস, তো এটা পাওয়ার জন্য তোমরা অনেক সময় দেখো যে অনেক সিনেমায় এরকম স্বর্ণ পাওয়ার জন্য তারা হচ্ছে বিভিন্ন জায়গায় পাহাড়ে, গুহার বিভিন্ন বনের অনেক ভিতরে যেয়ে তারা হচ্ছে অ্যাডভেঞ্চার করে, এবং সেখানে গিয়ে তারা হচ্ছে সোনাটা খুঁজে। এই মুভিগুলো তোমরা হচ্ছে দেখে থাকো, এরকম একটা কাহিনী, যে গুহাটার ভিতরে ছিল অনেক স্বর্ণ ছিল। ব্যাক হোম হি শেয়ার্ড হিজ টেল। টেল মানে হচ্ছে গল্প, TEL, টেল, এটা কিন্তু TEL না, TELL না, দেখো TEL, এটা মানে হচ্ছে কি বলা, এটা মানে কি, আর TALE, এটা মানে হচ্ছে গল্প। তাহলে এখানে হচ্ছে TALE, দেখো TALE, গল্প। সে যখন বাড়িতে আসছে, ব্যাক হোম, সে যখন বাড়িতে আসছে, তখন সে শেয়ার হিজ টেল, সে তার গল্পটা সবার সাথে শেয়ার করছে, সবাইকে বলছে। অফ দ্য ফরেস্ট ডার্ক অ্যান্ড ফেল। কিসের গল্প বলছে, যে বনের গল্প বলছে। বনটা কিরকম ছিল, অন্ধকার ছিল, এবং সেটা ফেল ছিল, খুবই ফান্ডু ছিল। সেখানে কোনো জীবনের কোনো স্পন্দন নাই, কোনো মানুষ নাই, কোনো প্রাণী অবশ্যই আছে, তবে সেই প্রাণীগুলো কিন্তু ফ্রেন্ডলি প্রাণী না। কারণ হঠাৎ করে যদি তুমি বনের ভিতরে একটা বাঘের সামনে পড়ো, তাহলে তো তোমার এটা ভালো কোনো কিছু বয়ে আনবে না, ঠিক আছে, বাঘটা তো তোমাকে খেয়ে ফেলবে, ঠিক আছে, এরকম হইতে পারে, ঠিক আছে না। বাঘ যদি ক্ষুধার্ত থাকে, তোমাকে অবশ্যই খেয়ে ফেলতে পারে, তাও এটা কিন্তু ভালো কোনো কিছু না। বা সেখানে সাপ আছে, সাপের সামনে কিন্তু তুমি যাবা, ঠিক আছে, সিংহ আছে, এরকম অনেক অপকারী প্রাণী থাকতে পারে, ক্ষতিকর প্রাণী থাকতে পারে। তো এটা হচ্ছে একটা ফেল একটা জায়গা, একটা মানে বিবন্ন পাণ্ডুর একটা জায়গা, যেখানে জীবনের কোনো স্পন্দন নাই। সেই কথাটা বলছে, ব্রেভ রয় লার্ন টু বি বোল্ড। সেই যে সে যাত্রাটা সেখানে করছে, সেই যাত্রাটা থেকে সে একটা জিনিস শিখছে। কি শিখছে, যে জীবনে যদি সে কোনো জায়গায় যাইতে হয়, তাকে বোল্ড হইতে হবে, তাকে অনেক বেশি স্ট্রং হইতে হবে, তাকে হচ্ছে অনেক বেশি সাহসী হইতে হবে, বোল্ড হইতে হবে। বোল্ড মানে কি, সাহসী, স্ট্রং, যারা হচ্ছে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া মানে ব্যাপারটা এরকম না, তারা হচ্ছে মানে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় বা দ্রুত কাজ করতে পারে, মানে চিন্তা ভাবনা করে খুব আস্তে আস্তে, বুঝে বুঝে করে, কিন্তু যখনই কাজ করে তখন হচ্ছে দ্রুত করে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে খুব, যারা হচ্ছে বোল্ড মানুষ, যারা হচ্ছে খুব শক্তিশালী মানুষ, তাদের বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, ওই যে আন্ডারটেকার, কিংবা তোমার ওই যে এই যে রেসলিং খেলে না, ওরকম মানুষগুলো আর কি, মোহাম্মদ আলী, এদের মতো আর কি, খুবই স্ট্রং মানুষ, খুবই মাইন্ডও তাদের অনেক মানে স্ট্রং, এবং তার শারীরিক অনেক স্ট্রং। ওই ধরনের মাইন্ডগুলো কি করে, সে তারা হচ্ছে বোল্ড থাকে সাধারণত। অ্যান্ড হিজ স্টোরি ওয়াজ অফেন টোল্ড। এবং সে যে বোল্ডনেসটা শিখছে, সে যে মানে শক্তভাবে জীবনের যে সমস্যা, যে সে বনের ভিতর দিয়ে একটা সমস্যা পড়ছে, সেখানে সে শক্তভাবে সেটা মোকাবিলা করছে, স্ট্রংলি মোকাবিলা করছে, এটার কারণে তার যে গল্পটা, তার যে সাহসের গল্পটা, সেটা কিন্তু যুগের পর যুগ মানুষ কি করতেছে, স্টোরি ওয়াজ অফেন টোল্ড, তার স্টোরিটা মানুষ মুখে মুখে বলতে শুরু করলো, ঠিক আছে। যে অমুক একজন, তোমরা এরকম গল্প শোনো না, অমুক একজন তোমার এই রাজপুত্র ছিল, সে হচ্ছে এরকম একটা বড় বিরাট ভ্রমণে যায়, এরকম একটা বনের মধ্যে দিয়ে যায়, এবং সেখানে সে হচ্ছে অনেক কিছু জয় করে, অনেক কিছু এই করে সেই করে, ঠিক আছে। ওই যে রূপকথার গল্পগুলো, সেরকম রূপকথার গল্পের মতো আমাদের যে ব্রেভ রয় আছে, সেই ব্রেভ রয়ের গল্পটা কিন্তু সবকে প্রচলিত হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে কিছু প্রশ্নের আনসার দিতে হবে তোমাদের পরীক্ষার জন্য।
কবিতাটা যেহেতু খুবই একটা ইন্টারেস্টিং একটা কবিতা, খুবই সহজ সুন্দর একটা কবিতা, তোমাদের জন্য মানে মানে ফিট একবারে স্যুট করে তোমাদের জন্য, তোমাদের বয়সে যারা আছে তারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, অ্যাডভেঞ্চারটা এখানে দেওয়া হয়েছে। তো আমাদের আনসারগুলো কিভাবে দিতে হবে দেখাও। 3টা প্রশ্ন থাকবে তোমাদের, এ বি সি, ঠিক আছে? এই 3টা প্রশ্নের মধ্যে এই নাম্বার আবার তোমার 3টা আলাদা প্রশ্ন থাকবে। আমরা এই নাম্বার কোশ্চেনগুলো দেখি। এই নাম্বার কোশ্চেন আনসার দ্য ফলোইং কোশ্চেনস, এই প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পয়েম? যে ছোট বালকটির কথা বলা হয়েছে এই কবিতায়, সে বালকটির নাম কি ছিল? তার বালকটির নাম ছিল কি? হিজ নেম ওয়াজ এন্ড হিজ নেম ওয়াজ ব্রেভ রয়। তো বালকটির নাম কি ছিল? বালকটির নাম ছিল ব্রেভ রয়। তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে হচ্ছে দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পয়েম ওয়াজ ব্রেভ রয়, ঠিক আছে? এটা লিখবে। নেক্সট যে কোশ্চেনটা আছে, হোয়ার ডিড ব্রেভ রয় গো অন হিজ অ্যাডভেঞ্চার? হোয়ার ডিড ব্রেভ রয় গো অন হিজ অ্যাডভেঞ্চার? ব্রেভ রয় অ্যাডভেঞ্চার কোথায় যায়? অ্যাডভেঞ্চার কোথায় যায়? আচ্ছা, এটা সে হচ্ছে একটা ফরেস্ট যায়, একটা ডিপ ফরেস্টে যায়, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি দ্য ব্রেভ বয়, আচ্ছা, গো অন হিজ অ্যাডভেঞ্চার টু, কোথায়? এই যে টু দ্য ফরেস্ট ডিপ। কোথায় যায়? টু দ্য ফরেস্ট ডিপ। দ্য ব্রেভ বয় গো অন হিজ অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট ডিপ। সে হচ্ছে একটা গভীর বনের ভিতর তার অ্যাডভেঞ্চারটাতে যায়। নাম্বার 3, হোয়াট ডিড দ্য ব্রেভ বয় ফাইন্ড ইনসাইড দ্য কেভ? এই যে গুহা, একটা গুহার কথা আমরা বলছিলাম না, সেই গুহাটার মধ্যে ব্রেভ বয়টা কি খুঁজে পায়? দেখো ব্রেভ বয়টা গুহাটার মধ্যে কি খুঁজে পায়, দেখো একটু খেয়াল করে। ব্রেভ বয়টা গুহার মধ্যে খুঁজে পায় হচ্ছে তোমার এই যে ট্রেজার্স অফ গোল্ড, ঠিক আছে? সে হচ্ছে অনেক সোনা দানা অনেক কিছু পায়, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে। তা তোমরা লিখবো হচ্ছে দ্য ব্রেভ বয় ফাইন্ড ট্রেজার্স অফ গোল্ড ইনসাইড দ্য কেভ। দ্য ব্রেভ বয় ফাইন্ডস বা ফাইন্ড ট্রেজার্স অফ গোল্ড ইনসাইড দ্য কেভ। তাহলে ঠিক আছে, এটা আমার আনসারটা হয়ে গেল। আচ্ছা, তো আমরা এই প্রশ্নটার আনসার আমরা এখান থেকে দেখে দেখে দিতে পারবো যদি আমরা কবিতাটা বুঝি। এটা আমাদের হয়ে গেল। নেক্সট যে কোশ্চেনটা আমাদেরকে দিতে বলছে সেটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন। এবং এখানে বলছে যে হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দেয়ার ইন দ্য পয়েম? স্ট্রেঞ্জা মানে কি? স্ট্রেঞ্জা মানে হচ্ছে তোমার স্তবক। স্ট্রেঞ্জা মানে হচ্ছে কি? তোমার স্তবক। স্তবক মানে হচ্ছে তোমার স্ট্রেঞ্জা, ঠিক আছে? স্ট্রেঞ্জা মানে কি? স্ট্রেঞ্জা মানে হচ্ছে তুমি দেখবা যে অনেক সময় তোমার প্যারাগ্রাফ দেখো যে অনেক সময় এরকম কয়েকটা লাইনের লেখা থাকে, তারপর একটু ফাঁকা থাকে, তারপর আরো কয়েকটা লাইন লেখা থাকে, তারপর একটু ফাঁকা থাকে, তারপর আরো কয়েকটা লাইন লেখা থাকে, ঠিক আছে? এই যে তোমার এগুলো এগুলো কবিতার ভিতর, এগুলোকে আমরা একটি টেস্ট স্ট্রেঞ্জা, ঠিক আছে? বুঝছো? আর এখানে তোমাদের কবিতার ভিতর মধ্যে 3টে স্ট্রেঞ্জা আছে। যদি আমরা স্ট্রেঞ্জাগুলো খুব আলাদাভাবে লিখতে পারি নাই, আমাদের জায়গা সংকুলন হয় না, সেখানে আমরা আলাদাভাবে লিখতে পারি নাই। তো তোমরা যদি মূল প্রশ্নটা দেখো, মূল প্রশ্নটা যদি তোমরা দেখো, সেখানে দেখবা যে প্রতি 4 লাইন পর একটু ফাঁকা জায়গা আছে। এই যে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, এই যে এরপর এখানে তোমার একটা ফাঁকা জায়গা আছে, 1 2 3 4, এখানে তোমার আরো একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? একটা স্ট্রেঞ্জা, এই যে কয়েকটা লাইন একসাথে থাকে সেটাকে একটা স্ট্রেঞ্জা বলে কবিতার ভিতর। আর একটা স্ট্রেঞ্জা, আর একটা স্ট্রেঞ্জা। তাহলে এখান থেকে এখানে একটা স্ট্রেঞ্জা 4টা লাইন মিলে, আর একটা স্ট্রেঞ্জা আরো 4টা লাইন মিলে, আর একটা স্ট্রেঞ্জা আরো 4টা লাইন মিলে। তাহলে মোট কয়টা স্ট্রেঞ্জা হলো আমাদের? আমাদের এখানে মোট স্ট্রেঞ্জা হলো হচ্ছে 3টে। কয়টা স্ট্রেঞ্জা হলো? কয়টা স্তবক হলো? স্ট্রেঞ্জা মানে কি? স্ট্রেঞ্জা মানে হচ্ছে স্তবক, ঠিক আছে? কবিতার স্তবক, ঠিক আছে? এই স্তবকটা কোথায় হবে? কয়টা হলো? এখানে হচ্ছে 3টে স্তবক, ঠিক আছে? 3টে স্তবক আমাদের এখানে 3 স্ট্রেঞ্জাস, 3 স্ট্রেঞ্জাস আমাদের এখানে হয়ে গেল। আচ্ছা, এটা আনসার হচ্ছে 3 স্ট্রেঞ্জাস। তারপরে আমাদের নেক্সট যে কোশ্চেনটা, এটা হচ্ছে আরেকটু ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এটা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে। রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবল। রাইমিং ওয়ার্ডস মানে কি? দেখো রাইমিং ওয়ার্ডস বলছে। রাইমিং ওয়ার্ডস মানে কি? তোমরা অন্তর্নিধান কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই যে শেষে যে বলছো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে বাঁকে, তারপর বলছো হাঁটু জল থাকে, হাঁটু জল। কবিতার প্রতিটা বাণীর শেষে, কবিতার প্রতিটা বাণীর শেষে যদি একই রকমের মিল থাকে, বাঁকে থাকে বাঁকে থাকে বাঁকে থাকে, শুনতে একই রকম মনে হচ্ছে না? এরকম যদি ছন্দগত মিল থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে রাইমিং ওয়ার্ডস। কি বলি? বাংলাতে বলি হচ্ছে তোমার অন্তমিল। বাংলাতে কি বলি? অন্তমিল। আর ইংরেজিতে বলি হচ্ছে রাইমিং ওয়ার্ডস। আর বাংলায় কি বলি? বাংলা হচ্ছে অন্তমিল, অন্তমিল বলি। বাংলায় কি বলি? বাংলায় বলি হচ্ছে অন্তমিল বলি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অন্তমিল অথবা রাইমিং ওয়ার্ডস। তাহলে দেখো বাঁকে থাকে, রয়, ডিপ, হোয়াইট, গোল্ড, টেল, ডোর, কোনটার সাথে কোনটা মিল হবে? ঠিক আছে? আচ্ছা,
তো দেখো কোনটার সাথে কোনটার মিল হবে সেটা তোমরা এই কবিতাটা দেখেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? দেখো এই কবিতার প্রথম লাইনের শেষে কি আছে? বয় আছে। দ্বিতীয় লাইনে কি আছে? রয় আছে। বয় এবং রয়, বয় রয়, বয় রয়, বয় রয়, শুনতে একই রকম শোনাচ্ছে না? তাহলে কিন্তু রয়ের সাথে কি হবে? রয়ের সাথে হবে বয়, ঠিক আছে? দেখো এটা শেষ লাইন বয়, এটা শেষ লাইন রয়, রয়ের সাথে কি হবে? রয়ের সাথে হবে বয়। তারপর আছে ডিপ। ডিপ কোথায় আছে? দেখো এই যে ডিপ আছে এখানে, ঠিক আছে? ডিপের সাথে কি আছে? সুইফ আছে, ঠিক আছে? ডিপের সাথে কি আছে? সুইফ আছে। তাহলে ডিপ সুইফ, ডিপ সুইফ, এটাও শুনতে একই রকম লাগতেছে, তাও এখানে হবে সুইফ, ঠিক আছে? এটাই হচ্ছে আরেকটা রাইমিং ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। তারপরে কি আছে? ওয়াইড। ওয়াইড কোথায় আছে? এই যে ওয়াইড আছে এখানে, ঠিক আছে? ওয়াইড, ওয়াইডের সাথে কি আছে? ফ্রাইড আছে, ঠিক আছে? ওয়াইডের সাথে কি আছে? ফ্রাইড আছে। ওয়াইড ফ্রাইড, ওয়াইড ফ্রাইড, ওয়াইড ফ্রাইড, ওয়াইড ফ্রাইড, ওয়াইড ফ্রাইড, তাহলে এখানে আমরা কি হবে? ফ্রাইড। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, ধরতে পারছো যে বাংকে থাকে এরকম, বাংলায় ইংরেজিতে এরকম করে হবে। নেক্সট যে শব্দটা আছে হচ্ছে গোড। গোড কোথায় আছে? গোড আছে এখানে। আর গোডের সাথে কি মিল আছে? গোডের সাথে মিল আছে এটা কোড। গোডের সাথে কিসের মিল আছে? কোডের মিল আছে। গোডের সাথে কিসের মিল আছে? কোডের মিল, কোডের মিল আছে। কোড গোড, কোড গোড, কোড গোড। নেক্সট যে শব্দটা সেটা হচ্ছে টেল। এই যে দেখো টেল, ঠিক আছে? টেল, টেলের সাথে কিসের মিল আছে? ফেল মিল আছে। টেল ফেল, টেল ফেল, তাহলে এটা হবে ফেল। আর শেষে যে শব্দটা আছে হচ্ছে টোর। টোর কোথায়? এই যে এখানে। টোরের সাথে কোনটা অন্তর্মিল আছে? সেটা অন্তর্মিল আছে হচ্ছে বোর্ডের সাথে। টোড বোর্ড, টোড বোর্ড বা বোর্ড টোড, বোর্ড টোড, তবে এটা হবে BOLD, ঠিক আছে? এই তো খুব সহজেই আমরা আমাদের যে মানে 3 নম্বর যে কোশ্চেনটা, এখন কবিতা থেকে যে কোশ্চেনটা আসবে তোমাদের ইংরেজিতে, সেই কোশ্চেনটার আনসার কিন্তু আমরা খুব সহজে করে ফেললাম। এবং হচ্ছে তোমাদের জন্য যেটা যেদিকে মনে রাখতে হবে, এই প্রশ্নটার আনসার, এই নম্বর প্রশ্নের আনসার তোমরা হচ্ছে কবিতা দেখে দেখে করে ফেলতে পারবা। এবং এই ধরনের কোশ্চেনগুলো তোমরা আগে থেকেই করছো। তবে বি নম্বরটা তোমাকে মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? কবিতার মধ্যে এবং কয়েকটা লাইন একসাথে থাকে, তারপরে এরকম একটা ফাঁকা জায়গা থাকে, আর কয়েকটা লাইন একসাথে থাকে, ফাঁকা জায়গা থাকে, আর কয়েকটা লাইন একসাথে। এই যে কয়েকটা লাইন একসাথে থাকে, এটা হলো একটা স্ট্যান্ডার্ড, এখানে আর একটা স্ট্যান্ডার্ড, এখানে আর একটা স্ট্যান্ডার্ড, তাহলে ঠিক আছে? তাই কবিতাতে 4টা লাইন একসাথে আছে, মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, যদি আমরা এখানে দিতে পারি, কিন্তু মূল প্রশ্নটা তোমরা এটা দেখবা। আরো 7টা লাইন আছে, আরো 7টা লাইন আছে, তবে কয়টা স্ট্যান্ডার্ড হবে? 3টে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কি? স্তবক। স্ট্যান্ডার্ড মানে কি? স্তবক। বাংলা স্তবক, ইংরেজিতে স্ট্যান্ডার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আমরা দিতে পারবো। এখানে কয়টা স্ট্যান্ডার্ড আছে? 3টে স্ট্যান্ডার্ড আছে। আর আমাদের হচ্ছে রাইমিং ওয়ার্ড। রাইমিং ওয়ার্ড বুঝতে হবে, রাইমিং ওয়ার্ডটা কি? অন্তমিল, অর্থাৎ একই রকম উচ্চারণ যে শব্দগুলো হয় সেই শব্দগুলোকে আমরা বলি রাইমিং ওয়ার্ড, ঠিক আছে? এখানে রাইমিং ওয়ার্ড কি? বয় হচ্ছে রয়, বয় রয়, ডিপ সুইফট, ওয়াইড ফ্রাই, কোড গোড, টেল ফেল, বোর্ড টোর, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা আমাদের প্রশ্নগুলো আনসার করতে পারবো। আশা করি তোমরা ক্লাসটি বুঝেছো। যদি কোথাও না বুঝে থাকো তাহলে ক্লাসের রেকর্ড যেহেতু আছে, তোমার ক্লাসটি টেনে টেনে দেখবা, এবং কোথাও যদি না বুঝে সেটা হচ্ছে তোমরা যদি না বুঝতে পারো একবারেই, তখন হচ্ছে সেটা আমাদেরকে বলবা। আমাদের ফেসবুকে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপটা হচ্ছে এরকম। তোমরা হচ্ছে ফেসবুকের সার্চ বারে গিয়ে যদি লিখো, ফেসবুকের সার্চ বারে গিয়ে যদি এটা দেখো যে মগজের GOJERMASTUL, মগজের মাস্তুল CLASS 6 to 12, মগজের মাস্তুল ক্লাস 6 to 12, মগজের মাস্তুল ক্লাস 6 to 12 এ যদি সার্চ দাও তাহলে তোমরা একটা গ্রুপ পাবা। সেই গ্রুপটাতে আমার ছবি দেখে, আমার আইডি দেখে, আমার ছবি দেখে তোমরা শনাক্ত করতে পারবা। সেই গ্রুপটা তোমরা হচ্ছে জয়েন হয়ে যাবে এবং সেখানে হচ্ছে তুমি তোমার প্রশ্নগুলো করবো, পোস্ট দিবে, পোস্ট দিয়ে প্রশ্নগুলো করবা যে আমি স্যার এখানে বুঝি না, আমি এখানে বুঝি নেই, তো আমরা হচ্ছে তোমার আনসার করে দিয়ে দেবো খুব দ্রুত সময়ের মধ্যে। আর যদি তোমরা ইউটিউবে যদি দেখতে চাও তাহলে তোমরা এটাই লিখবে, লিখে হচ্ছে তোমরা ইউটিউবে সার্চ করে এটাই লিখবে, লিখে হচ্ছে তোমাদের চ্যানেলটা আসবে, মগজ মাস্টার চ্যানেলটা আসবে, মগজ মাস্টার চ্যানেলটার নাম এটাই। এই চ্যানেলটাতে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে এবং সেখান থেকে তোমার ভিডিওগুলো হচ্ছে মানে হচ্ছে কন্টিনিউয়াসলি সেই ভিডিওগুলো পেয়ে যাও। এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি মনে বুঝতে পারো, যে বললাম যে গ্রুপে, ফেসবুক গ্রুপে অথবা আমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদের প্রশ্নের আনসার দিব। তোমাদের সবার যাতে পরীক্ষা ভালো হয় সেই শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাস আজকের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।